এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। জনাব আলিম আখতার খান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, কাঁচা বাজার বলি কিংবা সুপার শপ বলি কিংবা প্রাণ রক্ষাকারী ওষুধের বিভিন্ন দোকান বলি, কোথাওই আসলে ভোক্তারা পণ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? পণ্যের মান কেন যাচাই করা যাচ্ছে না? এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত হলো যে ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অনেক অনেক বেশি। হ্যাঁ, 1,49,000 কিলোমিটারের দেশে প্রায় 19 কোটির মতো লোক বসবাস করে, এটা একটা সমস্যা। দুই হলো আমাদের যে বিশ্ব রাজনীতির যে বিশ্ব রাষ্ট্রগুলার জাতিসংঘের রিপোর্টে আমাদের অবস্থান এখনো আপনার উন্নয়নশীল দেশের কাতারে, যেখানে বিশ্বের অধিকাংশ আমাদের পার্শ্ববর্তী এবং উন্নত দেশগুলোর সাথে আমাদের পার্থক্য বেশি। এবং এই কারণে আমাদের আর্থিক দৈন্যতা, সীমাবদ্ধতা, এটার মধ্যে আমাদের এত জনসংখ্যাকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করার একটা চ্যালেঞ্জ আছে আমাদের সরকারের। এবং সে কারণে এর একটা সুবিধাভোগীরা এই সুবিধাটা নিয়ে থাকে। যেমন মানসম্মত পণ্য বলতে আমরা কি বুঝবো, সে মানসম্মত পণ্য সরবরাহ হচ্ছে কিনা, হয়ে থাকলে সেগুলা যদি না হয়ে থাকে ব্যত্যয় কোথায় আছে, থাকলে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই মেকানিজমটা এখনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অর্জন করতে আমরা হিমশিম খাচ্ছি। সাধারণত মান বলতে আমরা বুঝি দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড সেটার্স ইন দ্য গ্লোব। যেমন আমেরিকা ধরেন, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এই সমস্ত দেশ যে সমস্ত পণ্যের মান নির্ধারণ করে ওগুলোকে আমরা প্রমিত বা স্ট্যান্ডার্ড মান ধরি। কিন্তু সে অনুযায়ী আমাদের বাজারে মানসম্মত দ্রব্য আমরা খুব কমই পেয়ে থাকি, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটা নিশ্চিত করার জন্য যে সরকারের মেকানিজম, সেই মেকানিজমটা স্টিল সক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং এর সাথে আবার রাজনৈতিক বিষয় যুক্ত থাকে। অনেক সময় যারা স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে যারা যুক্ত, তাদের আপনার নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের রাজনৈতিক চাপগুলো অনেক ক্ষেত্রে তাদেরকে বাধা দিয়ে থাকে। এগুলো যদি সবগুলো ইতিবাচকভাবে সঠিক কাজ করে, আমরা নিশ্চয়ই ভোক্তাদেরকে মানসম্মত পণ্য দিতে পারবো, আমি এটা বিশ্বাস করতে চাই। জি, এই যে বিশ্বাস, কিন্তু একটা বলা হচ্ছে যে ভোক্তারা যে পণ্যের মান যাচাই বাছাই করছেন না, শুধুমাত্র সরল বিশ্বাসে কিনছেন। তো আসলে তাদের বিশ্বাসটা কতটুকু রক্ষা করা হচ্ছে? আর আপনি যেমনটা বলছিলেন যে আমাদের দেশে জনসংখ্যা বেশি, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনও বেশি। আর সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু অর্থ যোগানও বেশি হবে। তাহলে যতই জনসংখ্যা বেশি হোক, তারপরেও সেই মানটা আসলে মানদণ্ডটা নিশ্চিত করা উচিত কিনা, মানদণ্ড যতটুকু সম্ভব ততটুকু কি আসলে এফোর্ট দেওয়া হচ্ছে, যে যতটুকু মানদণ্ড নিশ্চিত করা উচিত ততটুকু করা হচ্ছে, নাকি এটাতে একদম সরল বিশ্বাসের রেখেছেন কিন্তু তারপরেও গাফিলতি করা হচ্ছে? থ্যাংক ইউ। আমি আগে একটু বলার চেষ্টা করেছি যে জনসংখ্যা এটা একটা ফ্যাক্টর, এটা যতই বড় হোক এটা ফ্যাক্টর। এর জন্য জনসংখ্যাকে আপনার উপযুক্ত মানসম্মত পণ্য সরবরাহ করার জন্য 10 জনকে দিতে গিয়ে যে জনবল দরকার হয়, নিশ্চয়ই 1000 জনকে একই জনবল দিয়ে দেওয়াটা খুব স্ট্রাগলিং। আবার আরেকটা বলার চেষ্টা করেছি, ইফ দেয়ার ইজ দ্য পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক প্রতিশ্রুতি বা অঙ্গীকার, নিষ্ঠা থাকলে এটা সম্ভব। এটা আমরা অতীতে মাঝে মাঝে দেখেছি। যেমন 91 সময় বিচারপতি শাহাবুদ্দিন আসার পরে আমাদের রাষ্ট্রীয় প্রশাসনে এক ধরনের সততার একটা ইঙ্গিত পেয়েছিলাম। এবং এর পরবর্তীতে বিচারপতি আমাদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানের সময় এটা দেখেছিলাম। অর্থাৎ এখানে একটা রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা আমাদের যে মানসম্মত পণ্য কেন দেওয়া হচ্ছে না, তার বিপরীতে বলবো, এক, সক্ষমতার প্রয়োজন রয়েছে, দুই হলো পলিটিক্যাল কমিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমাদের যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তখন কোনো ব্যবসায়ী, কোনো উৎপাদক, কোনো আমদানিকারক বা কোনো সাপ্লায়ারের পক্ষে আইন থেকে বিচ্যুত হওয়া সম্ভব হয় না। আমরা এখন আশা করতে পারি যে আমরা এই সক্ষমতা অর্জন করা ছাড়া আমাদের জাতিকে, ভোক্তাকে
আপনার প্রতিশ্রুত মানসম্মত পণ্য সরবরাহ করার ক্ষেত্রে আমরা কমিটেড থাকব। আমরা যা ব্যত্যয়তা দেখা যাচ্ছে এগুলা আমরা বিএসটিআই, সরকার, ভোক্তা অধিকার, তারপরে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসন সকলে মিলে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো বলে আমি বিশ্বাস করতে চাই। তাহলে এতদিনেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদিও 4,500 পণ্যের মানদণ্ড বাধ্যতামূলক সনদের অন্তর্ভুক্ত করা যেত, কিন্তু করা হয়েছে মাত্র 315টি। কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই জিনিসটা যেটা বারবার একই কথাটা চলে আসে, আমাদের সক্ষমতার বিষয়টা। আমাদের রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আধুনিক রাষ্ট্র সৃষ্টি হয়েছে মূলত আপনার বলবো যে 1858 সাল থেকে। অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন আমাদের ক্ষমতায় গ্রহণ করেন, তার আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালে উনি আসেন। এরপর একের পর আইন হয়, কিন্তু স্ট্যান্ডার্ড আইনগুলা, অধ্যাদেশগুলা হয় 82 সাল থেকে আমাদের। এই যে বড় একটা গ্যাপ, এটা কেন হলো? এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। ফলে 1982 সালে শুরু করার পর বিভিন্ন পণ্যের ধীরে ধীরে আমরা আন্তর্জাতিক মানগুলোকে আমাদের সিস্টেমে অন্তর্ভুক্ত করছি, সংযুক্ত করছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে আপনার সিভিক সেন্স বলতে একটা কথা আছে আপনার, এবং সংবিধানের 22 অনুচ্ছেদ আপনারা দেখবেন, একদিকে বলা আছে যে জনগণের সেবা করিবার সবসময় চেষ্টা করা হবে, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। আর 2তে বলা আছে দেশের আইন মানিয়ে চলা হবে সকল নাগরিকের দায়িত্ব। দুর্ভাগ্যের বিষয়, আইনের শাসন প্রয়োগের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের দেশকে আইনের শাসনের দেশ বলা যাচ্ছে না। এই ব্যাপারে একটি প্রশ্ন আছে। বিএসটিআই পণ্যের মান ঠিক করে দিচ্ছে, কিন্তু উৎপাদনের সময় তা মানা হচ্ছে না, এটা অভিযোগ করছে ক্যাব। এ ব্যাপারে আপনার কি বলার আছে? এখানে এই যে বললাম, নাগরিক যিনি মানছেন না তিনি কে? তিনি বাংলাদেশের একজন নাগরিক। তাই নাগরিক তার দায়িত্বটা পালন করছে না। তাহলে না হলে কি করা হবে? আইন প্রয়োগ করা হবে। সে আইন প্রয়োগের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে আমাদের একটা ওভারঅল শৈথিল্য আছে। আমরা প্রায় দেখে থাকি। আমি বারবারই বলবো যে আমাদের রাজনৈতিক শক্তিকে ফুললি কমিটেড হতে হবে, এবং সরকারি যারা আমরা আছি, পাবলিক সার্ভেন্ট ছিলাম, এখন হয়তো অবসরে গেছি, কিন্তু আমাদের প্রতি সরকারি আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোনো শৈথিল্য থাকলে তার প্রতিও আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এটা কি হয়েছে? দেখা যাচ্ছে যে আমাদের অনেক আইনের ব্যত্যয় করা সত্ত্বেও খুব বহাল তবিয়তে থেকে থাকেন। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জনাব আখতার আলীম, আপনি যে কথাগুলো বলছিলেন, যে পণ্যগুলো কিন্তু অন্যান্য মানুষ খাচ্ছে, আপনি যে ব্যক্তিদের কথা বলছেন, রাজনৈতিক বলেন অন্যান্য, তারাও কিন্তু একই পণ্য একই বাজার থেকে কিনছেন, তাহলে তারপরেও কেন গাফিলতি? হ্যাঁ, এখানে আপনার একই বাজারে আপনার উৎপাদক ভেদে ম্যানুফ্যাকচারিং কস্টের ভিন্নতা দেখা যাচ্ছে। ফলে আপনি যেটা বলছেন এটা রাইট। একটা পণ্য বাংলাদেশে, আমাদের দেশে কাছাকাছি আপনার মূল্যে এবং স্ট্যান্ডার্ডে সাপ্লাই হবে, বাজারে আসবে, তাহলে এটা নিশ্চিত করবেন কে? নিশ্চিত করবেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা। ওনাদের যে সামর্থ্য, ওনাদের প্রতি যে আপনার লজিস্টিক সাপোর্ট ইত্যাদি সব করে, এবং ওনাদেরকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে যদি কোনো বাধা দেয়া না হয়, আপনি যেই কথাটা বললেন এটা কমে আসবে। একদিনে হয়তো 100 ভাগ নিশ্চিত হবে না, কিন্তু ম্যাক্সিমাম হবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে, যৌক্তিক সময় পরে এটা আমরা পাবো। জি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। কারণ এই খাদ্য ভেজাল কিন্তু এক পর্যায়ে গিয়ে আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে। আমাদের স্বাস্থ্যের উপর যদি পড়ে, তাহলে কিন্তু আমাদের জীবন ব্যবস্থাতেও পড়ছে, এবং আমাদের অর্থনৈতিক দিকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছে, আমাদের কর্মদক্ষতা হারিয়ে যাচ্ছে। এটা উতরিয়ে আমাদের এই খাদ্যর ভেজাল এবং খাদ্য মানদণ্ড আসলে নিশ্চিত করা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আশা করছি যে অচিরেই আমাদের এই সময়বাধাগুলো কাটিয়ে উঠতে পারবো বলে রাজনীতিবিদেরা অ্যাটলিস্ট তারা। অসংখ্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম খাদ্যের মানদণ্ড নিশ্চিত নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।